হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যারা তোমরা ফিজিওলজি অনার্স পড়ছো, ঠিক আছে? ফিজিওলজি অনার্সের সেমিস্টার 4, ঠিক আছে? সেমিস্টার 4-এ একটা চ্যাপ্টার রয়েছে এন্ডোক্রিনোলজি। তো সেমিস্টার 4-এর চ্যাপ্টার থেকে একটা এন্ডোক্রাইন সংক্রান্ত একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। তোমাদের এক্সামের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যারা সেমিস্টার 4-এ পড়ছো। তো ক্লাসটা স্টার্ট করার আগে বলে রাখি যে তোমাদের এখানে A to Z পরীক্ষাতে কি কি ক্লাস চলছে। দেখো, A to Z পরীক্ষাতে যা যা ক্লাস চলছে সেটা এখানে সবার আগে আমি অনার্সেরগুলোতে আসি। দেখো, A to Z পরীক্ষা অফলাইন ব্যাচ চলছে ফিজিওলজি অনার্স। কল্যাণী ইউনিভার্সিটিতে যারা আছো তাদের কিন্তু অফলাইন ব্যাচ চলছে, আর বাকি যারা অন্যান্য আদার্স ইউনিভার্সিটি আছো তাদের অনলাইন ব্যাচ। কারণ যারা আদার্স ইউনিভার্সিটি তাদের এখানে আসাটা সম্ভব না। কল্যাণী ইউনিভার্সিটিতে যারা আছো তারা আসতে পারবে, তাদের ক্লাসটা কিন্তু অফলাইন হয়, আর বাকিদের কিন্তু ক্লাস অনলাইন হয়। এছাড়া দেখো, WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট, WBCS অপশনাল জুলজির ক্লাস চলে, WBCS অপশনাল ফিজিওলজি, এটার ফুল নোটসও অ্যাভেলেবেল রয়েছে, যদি কেউ মনে করো তাহলে নিতে পারো। SLST বায়োলজি সপ্তাহে 2 দিন করে ক্লাস হচ্ছে উইথ ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। চাইলে ফুল নোটস নিতে পারো, চাইলে ফুল নোটস দিয়ে লাইফ টাইম ফ্রি ক্লাস করতে পারো, চাইলে মান্থলি পেমেন্ট করে তোমরা মান্থলি যেভাবে তোমাদের ক্লাস হয় আর কি রেগুলার, সেই ক্লাসে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। দেখো, আজকে আমরা যেটা সম্বন্ধে পড়বো সেটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাসের আমরা কি কি পড়ব? একটা হলো পড়ব কজেস, কি কারণে হচ্ছে, আর হলো সাইন্স অ্যান্ড সিমটমস। কি কারণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়, আর এটা হলে বডিতে কি কি সিমটমস, সাইন্স এগুলো দেখা দেয়, কি করে বুঝবে যে এটা ডায়াবেটিস ইনসিপিডাস হয়েছে, সেইগুলো কিন্তু আমরা জানবো। তো ডায়াবেটিস ইনসিপিডাস বলতে গেলে প্রথমে যে টার্মটা মনে আসে সেটা হলো কি বহুমূত্র। ডায়াবেটিস ইনসিপিডাস মানে বহুমূত্র, মানে প্রচুর পরিমাণে ইউরিনেশন হবে, এটা হলো বেসিক কথা। এবারে একটু মেডিকেল টার্ম বা ফিজিওলজিক্যাল টার্মগুলোতে আমরা চলে আসি। বলেছে ডায়াবেটিস ইনসিপিডাস ইজ আ পোস্টেরিয়র পিটুইটারি ডিসঅর্ডার। এটা কি ধরনের ডিসঅর্ডার? এটা হলো পোস্টেরিয়র পিটুইটারি ডিসঅর্ডার। এবারে এই যে পোস্টেরিয়র পিটুইটারি ডিসঅর্ডার, এটা বলতে গিয়ে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। পিটুইটারির দুটো অংশ, এন্টেরিয়র আর পোস্টেরিয়র। পিটুইটারি থেকে কি কি সিক্রেশন হবে এটা কে কন্ট্রোল করে? কন্ট্রোল করে হলো হাইপোথ্যালামাস, ঠিক আছে? এবার হাইপোথ্যালামাস থেকে যে দুটো কন্ট্রোল হচ্ছে, একদিকে হলো এন্টেরিয়র, একদিকে পোস্টেরিয়র, ঠিক আছে? এবার এই পোস্টেরিয়রের যে কন্ট্রোলটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে সেটা হলো নিউরাল কন্ট্রোল। নার্ভের মাধ্যমে কিন্তু এই কন্ট্রোলটা হচ্ছে। এখান থেকে কি হচ্ছে, এই হাইপোথ্যালামাসে রয়েছে হলো সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, ঠিক আছে? সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস থেকে কি হচ্ছে, নার্ভের মাধ্যমে কিন্তু এই দুটো নিউক্লিয়াস থেকে নার্ভের মাধ্যমে সিগন্যালটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসছে। এবারে ডায়াবেটিস ইনসিপিডাসের সঙ্গে যেই হরমোনটা সংযুক্ত সেটার নাম কি? সেটার নাম হলো ADH, যেটাকে কি বলা হচ্ছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে।
এই যে যে নোট পড়াচ্ছি সমস্ত নোট কিন্তু তোমাদেরকে একদম প্রোভাইড করে দেওয়া হবে, কোনো বই খুঁজতে হবে না। কারণ কলেজের স্টুডেন্টদের একটা সমস্যা হয় কি কোন বই থেকে পড়বো, কতটা পড়বো, বইতে তো অনেক থাকে, এক এক বইতে এক এক রকম ভাবে রয়েছে, সেখান থেকে আমি কতটুকু পড়বো, কতটুকু আমি নেব, আমার লিখতে হবে কতটুকু, এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়। তো এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা যদি ক্লাস করো, ক্লাসে কিন্তু তোমাদের রাইটিংও প্র্যাকটিস করানো হবে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, ঠিক আছে? কিভাবে লিখবে, কতটা লিখবে, কোথায় ছবি দেবে, কোথায় ফ্লোচার্ট দেবে, সমস্ত কিছু কিন্তু আমি একদম গাইড করে দেবো, কোনো টেনশনের কিছু নেই। আর প্রত্যেকটা টপিকের নোট, যেটা সব থেকে সমস্যা হয় তাদের কাছে সমস্ত নোট থাকে না, প্রত্যেকটা টপিকের নোট কিন্তু আমি প্রোভাইড করে দেবো, সিলেবাসে যা যা টপিক রয়েছে, প্লাস প্রত্যেকটা টপিকের যে নোট তোমরা পাবে, ইংলিশে যে নোটটা পাবে, সেই নোটের একদম লাইন বাই লাইন পড়ে কিন্তু আমি বুঝিয়ে দেবো। এই সমস্যাটা অনেকে ফেস করে, যাতে এই সমস্যাটা না হয়, লাইন বাই লাইন পড়ে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। যখন যেখানে সমস্যা হবে 24 আওয়ার্স কিন্তু তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকবে, যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না, ওই জায়গাটা বুঝতে পারছি না, আমি ঠিক আমার টাইম মতো আমি রিপ্লাই করে দেবো। আমার স্টুডেন্টদেরকে বলাই থাকে 24 আওয়ার্স, মাঝরাত হোক ভোরবেলা হোক, যখন ইচ্ছা তখন তোমার যদি পড়তে গিয়ে নোটে কোথাও কোনো কিছু সমস্যা হয়, স্ক্রিনশট নেবে, মার্ক করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি। আমি যখন ওটা দেখবো, দেখে সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই করে দেবো। তো তোমাদের সঙ্গে কিন্তু এভাবেই কানেক্টেড থাকে, এমন না পড়িয়ে দিলাম হয়ে গেল তোমাদের সঙ্গে সম্পর্ক শেষ, এরকম কিন্তু না, সম্পূর্ণভাবে কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে গাইড করি। আর কলেজের স্টুডেন্টদেরকে তো আরও বেশিভাবে গাইড করতে, কারণ তারা নতুন একটা বাংলা থেকে পড়ে হঠাৎ করে তারা ইংলিশে চলে আসছে, এখানে কি হয় নোটটা পড়ে বুঝতে অসুবিধা হয় অনেক সময়, যে এই লাইনটা লিখবো কিভাবে পড়লে পরীক্ষা হলে আমার মনে থাকবে সমস্ত লেখাটা, ঠিক আছে? সমস্ত রকম গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো এডিএইচ হলো কি, এডিএইচ হলো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আচ্ছা, এক্সেস এক্সক্রিশন অফ ওয়াটার থ্রু দ্য ইউরিন, যেটা বললাম যে ইউরিনেশন, প্রচুর পরিমাণে ইউরিনেশন হবে, মানে কি ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে ওয়াটার কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, এটা কি কারণে হচ্ছে? কারণে বলার আগে আমি কিছু কথা বলে নিই। দেখো এডিএইচ হরমোনটা কোথা থেকে সিক্রেট হচ্ছে? এটা সিক্রেট হচ্ছে হাইপোথ্যালামাস, সেখান থেকে এটা কোথায় চলে আসছে? পোস্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এটা কোথায় চলে আসছে? ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিম থেকে এটা কোথায় চলে আসছে? কিডনি। দেখো রেনালের পার্টে কিন্তু ঢুকে গেলাম, ঠিক আছে? এন্ডোক্রাইন থেকে রেনালের পার্ট, কিডনি থেকে এটা কোথায় চলে আসছে? কিডনির কোন পার্টে চলে যাচ্ছে? নেফ্রন। আরো ডিটেলসে যাচ্ছি, নেফ্রনের কোন পার্টে চলে যাচ্ছে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। তাহলে এই যে হাইপোথ্যালামাস থেকে এটা পুরো একদম কিডনির নেফ্রন পর্যন্ত চলে আসলো, এমনি এমনি তো আসলো না, নিশ্চয়ই এটার কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, নাহলে এত খাটনি করে এত দূর আসবে কেন, তাই না? তো দেখো এই যে পার্টে আসলো, এখানে এসে এটা কি কাজ করছে? এটার কাজ হলো রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে কিন্তু হেল্প করছে, রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার। কোথায় কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর কালেক্টিং ডাক্ট। এবার এই দুটো জিনিসও তোমাদের দেখিয়ে দেওয়া উচিত। দেখো এটা যদি নেফ্রন হয়, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে বলা হচ্ছে হলো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর এটা হলো কালেক্টিং
ডাক্ট। ঠিক আছে, এই পার্টটাকে বলা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এইটুকু এর ইউ শেপটা হলো হেনলির লুপ, আর এখান থেকে এইটুকু হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এটাও লিখে দিই, এটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। ঠিক আছে, এবার এইখানে চলে আসছে হলো এডিএইচ হরমোন, এসে এই জায়গায় কি করছে, জলের পুনঃশোষণ ঘটাচ্ছে। এবারে ডায়াবেটিস ইনসিপিডাসটা কখন হচ্ছে, যদি কোনো কারণে এডিএইচ এই পর্যন্ত পৌঁছাতে না পারে। ঠিক আছে, একটা কাজ, এক্সাম দিতে গেলে তোমাকে কি এক্সাম হলে গিয়ে একদম বেঞ্চে বসতে হবে। এবার ধরো তুমি এক্সাম হলে প্রবেশ করলে কিন্তু ঘর খুঁজেই পেলে না, তাহলে তুমি কি করে পরীক্ষা দেবে, তাই না? বা ধরো এক্সাম হল পর্যন্ত তুমি পৌঁছাতেই পারলে না, অনেক রকম সমস্যা হতে পারে। বা যেই বাস বা ট্রেনে করে যাওয়ার সেই ট্রেনটা তুমি পেলে না, যেই বাসে করে যাওয়ার সেই বাসে তুমি উঠতে পারলে না। ঠিক আছে, বা ধরো তোমার কোনো শরীর টরীর খারাপ হলো, তুমি বাড়ির থেকেই বেরোতে পারলে না। তো অনেক রকম সমস্যা হতে পারে একটা এক্সাম না দেওয়ার। তেমনি এই যে এডিএইচটা এখানে কাজ করতে পারছে না, এটারও কিন্তু অনেকগুলো কারণ আছে। হতে পারে এডিএইচটা এই পর্যন্ত এসে এখানে আর প্রবেশ করতে পারছে না, হতে পারে এখানে আসার পরেও এটা কাজ করতে পারছে না, হতে পারে মেইন যেখান থেকে সিক্রেট হয় সেখান থেকে সিক্রেট হতে পারছে না, হতে পারে ওখান থেকে সিক্রেট হচ্ছে কিন্তু বাকি যে মিডলের যে জায়গাগুলো রয়েছে সেইখানে ঠিক করে কাজ করতে পারছে না। তো এই অনেকগুলো কারণের জন্য কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। এবার চলো কারণগুলো দেখে নিই। তো মোটামুটি বোঝা গেছে কি কারণে হচ্ছে, যে হাইপোথ্যালামাস থেকে পোস্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে ব্লাড স্ট্রিম থেকে চলে আসছে কিডনি, কিডনি থেকে নেফ্রন থেকে ডিস্টাল কনভলিউটেড টিউবুল আর কালেক্টিং ডাক্টে চলে আসছে, এবং তারপরে এসে এখানে কি কাজ করছে, জলের পুনঃশোষণ ঘটাচ্ছে। এবারে যদি এডিএইচটা এই পর্যন্ত এসে পৌঁছাতে না পারে বা এডিএইচ কম খরিত হয়, যে কোনো সমস্যা হতে পারে, তখন কি হবে, জলের পুনঃশোষণটা হবে না, এর ফলে জল কিন্তু ইউরিনের সাথে বেরিয়ে যাবে, এর ফলে অনেক বেশি ইউরিনেশন হবে এবং এটাকেই বলা হচ্ছে বহুমূত্র। এবার কি কি কারণ হতে পারে দেখো, বলছে দিস ডিসঅর্ডার ডেভেলপস ডিউ টু দি ডেফিসিয়েন্সি অফ এডিএইচ which occurs in the following condition. কজ এবার কজেস দেখো কি বলেছে। 1 নম্বর বলছে ইনজিউরি অর ডিজেনারেশন অফ সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস। এবার একটু আগের জায়গায় চলে আসি। দেখো এই যে বললাম হাইপোথ্যালামাস থেকে এটা সিক্রেশনটা স্টার্ট হচ্ছে, তাই তো? হাইপোথ্যালামাসের কোন কোন পার্ট দেখো, এখানে রয়েছে সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই জন্য আমি তোমাদের এগুলো আগে বুঝিয়ে দিয়েছি, কারণ এগুলো না বুঝলে তুমি আমি কজগুলো যখন বলবো তখন বুঝতে পারবে না যেটা কোথা থেকে চলে আসলো দুম করে একটা সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, তাই না? তো দেখো এই যে সুপ্রা অপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এখানে যদি কোনো রকম ইনজিউরি হয়, কোনো আঘাত লাগে, বা এই যে নিউক্লিয়াসটা এটার কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু এডিএইচ হরমোনটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হবে না। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি পেলাম, আমি তোমাদের এখানে বোঝানোর জন্য প্রবলেমস লিখছি, কিন্তু তোমাদের কিন্তু যে ল্যাঙ্গুয়েজটা এক্সাম হলে ইউজ করতে হবে সেটা হলো ইনজিউরি অর ডিজেনারেশন। ঠিক আছে, প্রবলেমস লিখবে না, খুব যদি মনে না পড়ে একদমই তখন লিখবে, বাট না হলে কিন্তু লিখবে না। তাহলে প্রবলেমস ইন সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তাহলে সুপ্রা অপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যদি সমস্যা হয় তাহলে এটা হতে পারে। 2 নম্বর কি কারণে হতে পারে, লেশন ইন হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট। ঠিক আছে, এটা আমি বলছি কি, এটা লিখে নি। লেশন মানে কোনো একটা কাট হলো, কোনো একটা ধরো কোনো ওটি বা অপারেশন করতে গিয়ে সেই জায়গায় কোনো একটা কাট পড়েছে বা কোনো সমস্যা হয়েছে সেই জায়গাটাতে। লেশন ইন হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট। হঠাৎ করে এই একটা বড় টার্ম কোথা থেকে চলে আসলো, হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট, আগে তো আপনি বলেননি। তো দেখো এটা কোন জায়গাটা, এই যে হাইপোথ্যালামাস থেকে এই যে পোস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত যে রাস্তাটা, সেটাকেই বলা হচ্ছে হলো
হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট। তাহলে প্রথম সমস্যাটা কোথায় দেখলাম? সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে। সেকেন্ড সমস্যাটা হয়তো এই জায়গাটা ঠিক আছে, এখান থেকে রিলিজ হচ্ছে, কিন্তু যেই পথ দিয়ে এখানে আসবে সেই রাস্তাটা খারাপ আছে। অনেক সময় দেখবে পাহাড়ের দিকে কি দেখা যায়, ধরো সিকিম যাওয়া বা দার্জিলিং এরকম জায়গায়, হ্যাঁ, ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা ইয়ে গেছে, আর এপাশ থেকে ওপাশে আর যোগাযোগ করা যাচ্ছে না, যাতায়াতও করা যাচ্ছে না, এই সমস্যা হয়, দেখা যায়। তেমনি এখানে জিনিস ঠিক আছে কিন্তু রাস্তাটা খারাপ, এই জন্য পোস্টেরিয়র পিটুইটারিতে আসতে পারছে না। এবার পোস্টেরিয়র পিটুইটারিতে যদি না আসতে পারে তাহলে বাকি কাজগুলো আর হবে না। এটা হলো 2 নাম্বার। নেক্সট 3 নম্বর পয়েন্ট বলছে অ্যাট্রফি অফ পোস্টেরিয়র পিটুইটারি। দেখো একটা একটা করে সমস্যা কিন্তু নামছে। প্রথমটা দেখলাম একটু উপরে, তারপরে সমস্যাটা একটু নিচে, এইবারে সমস্যাটা এই জায়গায়, ঠিক আছে? অ্যাট্রফি ইন পোস্টেরিয়র পিটুইটারি। অ্যাট্রফি মানে কি? কোনো একটা বডির অর্গান, কোনো একটা টিস্যু, সেটা যদি ইনঅ্যাক্টিভ হতে থাকে, সেটা যদি সাইজে ছোট হতে থাকে, সেটার যদি কোনো রকম ডিজেনারেশন দেখা দেয়, সেটা যদি আস্তে আস্তে ভাঙনের দিকে, ক্ষয়ের দিকে চলে যেতে থাকে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে মেডিকেল টার্মে অ্যাট্রফি। তো পোস্টেরিয়র পিটুইটারিতে অ্যাট্রফি মানে কি হয়? পোস্টেরিয়র পিটুইটারিটার ফাংশনিং যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা পোস্টেরিয়র পিটুইটারির যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যাতে পোস্টেরিয়র পিটুইটারিটাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাট্রফি ইন পোস্টেরিয়র পিটুইটারি। এবারে এডিএইচটা পোস্টেরিয়র পিটুইটারিতে আসলো, কিন্তু সেখানে যদি এবার সমস্যা থাকে, সেখান থেকে তাহলে কি করে যাবে, তাই না? সেখান থেকে তাহলে আর যেতে পারবে না। ধরো বাড়ির থেকে তুমি বেরোলে বাস স্ট্যান্ড পর্যন্ত আসলে, এবার যদি বাসই না আসে বা বাস চাকা যদি লিক হয়ে যায় মাঝ রাস্তায় গিয়ে, বা ওই স্ট্যান্ডেই ধরো লিক হয়ে গেল, বা বাসে কোনো রকম একটা সমস্যা হলো, টেকনিক্যাল কোনো ইস্যু হলো, তখন কি ওই বাসটা আর যেতে পারবে? যেতে পারবে না। এদিকে এডিএইচ রেডি, তুমি ধরো এডিএইচ, ঠিক আছে, তুমি ধরো এডিএইচ, তুমি বেরিয়েছো বাড়ির থেকে, বাড়িটা হলো তোমার হাইপোথ্যালামাস সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, ঠিক আছে, ওইগুলো হলো তোমার ঘর। সেখান থেকে তুমি বেরিয়েছো, তুমি এডিএইচ, তুমি বাস স্ট্যান্ড পর্যন্ত আসলে, সেটা তোমার হলো পিটুইটারি গ্ল্যান্ড। এবার পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসার পরে কি হচ্ছে? পোস্টেরিয়র পিটুইটারির যে কোষ ধরো সেটা একটা বাস, বাসের একটা টেকনিক্যাল ইস্যু হলো, বাসটা আর চলবে না, এবার ওটাকে ঠিক করতে হবে। তো এইটাকে বলা হচ্ছে হলো অ্যাট্রফি ইন পোস্টেরিয়র পিটুইটারি। আশা করি বুঝতে পেরেছো। এতটা মানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তারপরে যদি কারো কোথাও অসুবিধা থাকে, থাকতেই পারে, কোনো সমস্যা নেই, কমেন্ট সেকশনে জানাও, আমি আবার তোমাদেরকে কিন্তু এই জায়গাটা ডিসকাস করে দেবো। নেক্সট আবার যখন একটা ভিডিও আপলোড করব তখন আমি এটা কিন্তু ডিসকাস করে দিয়ে তারপরে আমি ওই ভিডিওটা স্টার্ট করব, ঠিক আছে? সমস্যা থাকলে অবশ্যই জানাবে, ক্লাস কেমন লাগছে সেটাও জানাবে, যদি ভালো লাগে লাইক করে দেবে, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। নেক্সট 4 নম্বর পয়েন্ট কি বলেছে? ইনএবিলিটি অফ রেনাল টিউবিউল টু গিভ রেসপন্স টু এডিএইচ হরমোন। এবার দেখো আরো নিচে চলে আসলো সমস্যাটা, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও। আরো নিচে চলে আসলো মানে কোথায় হলো? হাইপোথ্যালামাস ঠিক আছে, মানে সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস ঠিক আছে, হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল ট্র্যাক্ট ঠিক আছে, পোস্টেরিয়র পিটুইটারি ঠিক আছে। তাহলে এখানে কি কি পেলাম? হাইপোথ্যালামাস ঠিক, পোস্টেরিয়র পিটুইটারি ঠিক, ব্লাড স্ট্রিম ঠিক, কিডনিও ঠিক, কিডনি পর্যন্তও এসেছে। সমস্যাটা এবার চলে গেল হলো নেফ্রনে গিয়ে, ঠিক আছে? কি হলো সমস্যাটা? ইনএবিলিটি of renal tubule to give response to ADH hormone. তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে তুমি এক্সাম দেওয়ার জন্য বাসে করে একদম স্কুল পর্যন্ত ঢুকে গেছো, স্কুলের ভেতরেও এন্ট্রি নিয়ে নিয়েছো। এবারে কি তুমি রেসপন্স করতে পারছো না, মানে তুমি এক্সামে দিতে পারছো না। কেন দিতে পারছো না? তোমাকে এক্সাম দিতে গেলে একটা রুমে ঢুকতে হবে, একটা রুম অ্যালট করা থাকে যে এত নম্বর রুমে, 14 নম্বর রুম কি 13 নম্বর রুমে তোমার এক্সাম পড়েছে। ধরো তুমি রুমটা হলো রিসেপ্টর। কেউ যখন কোথাও একটা কাজ করে, কোনো হরমোন, কোনো এনজাইম, প্রত্যেকটা জিনিসের একটা রিসেপ্টর থাকে।
যেমন তুমি কারোর বাড়িতে গেলে সে যদি দরজা ওপেন করে, ডোর ওপেন করে রিসিভ না করে তোমাকে, তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। তেমনি প্রত্যেকটা জিনিসের একটা রিসেপ্টর থাকে। এডিএইচ পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর ওখানে যে এডিএইচ এর জন্য যে রিসেপ্টরগুলো থাকবে, যেগুলোর সঙ্গে এডিএইচটা এরকম করে বাইন্ড করে তারপরে ফাংশনটা করবে, সেখানে এন্ট্রিটা নেবে, তো সেই রিসেপ্টরগুলোতে কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো ইনএবিলিটি অফ রেনাল টিউবিউল টু গিভ রেসপন্স টু এডিএইচ হরমোন, এডিএইচ হরমোন চলে এসেছে কিন্তু তার এগেইনস্টে কোনো রকম রেসপন্স কিন্তু রেনাল টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর কালেক্টিং ডাক্ট কিন্তু দিতে পারছে না, সে কিন্তু তাকে রিসিভ করতে পারছে না। ধরো এডিএইচ হরমোনটার হলো সার্কেল, তাহলে রিসেপ্টরটা কিরকম হতে হবে, এরকম হতে হবে, তাই তো। এবার ধরো এখানে এরকম এরকম রিসেপ্টর রয়েছে, এরকম রিসেপ্টর রয়েছে, কিন্তু এইটা হলো নেই। তাহলে কি এডিএইচ হরমোন যেটা, এটা কার সঙ্গে বাইন্ড করবে, কারোর সঙ্গে বাইন্ড করতে পারছে না। এবার বাইন্ড করতে যদি না পারে তাহলে এটা ফাংশন করতে পারবে না, তো এটাও একটা কিন্তু সমস্যা হতে পারে। তাহলে এই গেল হলো কারণ, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপে কিন্তু একটা করে কারণ হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে অবশ্যই জানাবে। এবারে চলে আসছি সাইনস অ্যান্ড সিমটমস, কি কি সমস্যা হয়। সাইনস অ্যান্ড সিমটমস। সাইনস অ্যান্ড সিমটমস কি বলেছে দেখো। প্রথমে আসছে পলিইউরিয়া। পলিইউরিয়া, পলিইউরিয়া কি, পলি মানে অনেক, ইউরিয়া মানে অনেক বেশি ইউরিনেশন হবে। কি বলেছে দেখো, এক্সক্রিশন অফ লার্জ কোয়ান্টিটি অফ ডাইলিউট ইউরিন ইজ কল্ড পলিইউরিয়া। ডাইলিউট কেন, নর্মাল ইউরিনের সঙ্গে প্রচুর পরিমাণে ওয়াটার মিক্স হয়ে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে হলো ডাইলিউট ইউরিন। এবার এডিএইচ হরমোনটা যখন কাজ করতে না পারে তখন কি হয়, তখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কি রয়েছে, এপিথেলিয়াল সেল, আর কি কালেক্টিং ডাক্ট। এই জায়গার কোষগুলো জলকে অ্যাবজর্পশন করতে পারে না, এগুলো ইমপারমিয়েবল হয়ে যায়, মানে অভেদ্য। পারমিয়েবল হলে কি হবে, জল প্রবেশ করে যাবে, ইমপারমিয়েবল হয়ে যায় কেন, কারণ এডিএইচটা এসে এটাকে ইমপারমিয়েবল করেনি। এখানে যেহেতু ইমপারমিয়েবল হয়ে যাচ্ছে, জলের জন্য অভেদ্য হয়ে যাচ্ছে, ওই জন্য জলটা কি পাস করে চলে যাচ্ছে এবং গিয়ে ইউরিনের সঙ্গে কিন্তু বেরিয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি পলিইউরিয়া। এবারে আসছে হলো পলিডিপসিয়া। পরের টার্ম হলো পলিডিপসিয়া। পলিডিপসিয়া কি দেখো, প্রচুর পরিমাণে যখন ইউরিনেশন হচ্ছে, এটা একটু ফ্লোচার্ট করে বোঝাই। এক্সেস ওয়াটার লস থ্রু ইউরিন, ঠিক আছে। ইউরিনের মাধ্যমে কি হচ্ছে, এক্সেস ওয়াটার লস হচ্ছে। যখনই এক্সেস ওয়াটার লস হচ্ছে, তার মানে বডি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, তখন সেটা একটা ফিডব্যাক দিচ্ছে। কি ফিডব্যাক দিচ্ছে, যে না আমার শরীরে জলের ঘাটতি হচ্ছে, এখন শরীরে জলের প্রয়োজন আছে। ফিডব্যাকটা কোথায় চলে যাচ্ছে, ব্রেনে চলে যাচ্ছে। ব্রেনের কোথায় চলে যাচ্ছে, থার্ড সেন্টারে। থার্ড সেন্টার তখন কি করছে, আমাদের বডিতে কিন্তু একটা তৃষ্ণার অনুভূতি, ঠিক আছে, থার্স্ট ক্রিয়েট করছে, তৃষ্ণার অনুভূতি ক্রিয়েট করছে। বাংলায় যদি বলি, তৃষ্ণার অনুভূতি, তৃষ্ণার অনুভূতি ক্রিয়েট করছে। এর ফলে আমরা কি করছি, জল পান করছি, তাই তো। জলের ঘাটতি হচ্ছে, গলা শুকিয়ে আসছে, জলের ঘাটতি হচ্ছে, আমরা জল খাচ্ছি। তো দেখো কি বলছে, বিকজ অফ পলিইউরিয়া লট অফ ওয়াটার is lost from the body
ইট স্টিমুলেটস দ্য থার্স্ট সেন্টার অফ হাইপোথ্যালামাস, ব্রেনের হাইপোথ্যালামাসে, রেজাল্টিং ইন ইনটেক অফ লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার। এর রেজাল্টে কি হচ্ছে, আমরা প্রচুর পরিমাণে জল খাচ্ছি। তাহলে এটাও কিন্তু একটা সাইনস অ্যান্ড সিমটমস পলিডিপসিয়া। আচ্ছা, এইবারে আসছে লাস্ট পয়েন্ট, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কখন হয়, যখন আমাদের শরীরে জলের ঘাটতি থাকে, তাই তো, তখন ডিহাইড্রেশন হয়। এবার তোমরা তো বলবে ম্যাম থার্ড সেন্টার তো অ্যাক্টিভেট হচ্ছে, আমরা তো জল খাচ্ছি, তাহলে কেন ডিহাইড্রেশন হবে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো থার্ড সেন্টারে। যদি থার্ড সেন্টার এফেক্টেড হয়, থার্ড সেন্টারে কোনো সমস্যা থাকে, তখন কিন্তু থার্ড সেন্টার আর অ্যাক্টিভেট হতে পারবে না, জলের তৃষ্ণার অনুভূতি কিন্তু আমাদের বডিতে সৃষ্টি হবে না এবং আমরা কিন্তু তখন আর জল পান করব না। এর ফলে কি হবে, বডিতে ডিহাইড্রেশন হবে এবং এটা ট্রিটমেন্ট যদি সঙ্গে সঙ্গে না করে তখন পেশেন্টকে কি করতে হবে, স্যালাইন দিতে হবে, ঠিক আছে। তো এটা ট্রিটমেন্ট যদি সঙ্গে সঙ্গে না করা হয়, মানে পেশেন্ট যে তার কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শরীরে জলের ঘাটতি হয়। তো এইগুলো হলো কিন্তু প্রত্যেকটা ডায়াবেটিস ইনসিপিডাসের সিমটমস। তো আশা করি বুঝতে পেরেছো, কারো কোথাও সমস্যা নেই, সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।